পেখমের থেকে সত্যিটা জেনে খুশি হলো আবির। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দাদু তো কথা বলতে থাকে আবিরের সাথে আর বলে, আবির, ভাগ্যিস তুই তোর কাকুমণিকে লক্ষ্য রেখেছিলিস, না হলে ও যে কত বড় একটা কাণ্ড ঘটাতো সেটা আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি। এর মধ্যেই পার্থ তখন বলে, বাবা আমি ভুল করেছি, আমি তো বারবার করেই বলছি যে আমি ভুল করেছি। তার মধ্যে রঙ্গন এসে বলে, আমি ভাবতেও পারছি না যে বাবা এরকম ছোট একটা কাজ করতে পারলো। বাবা, তোমার কি একবারও আমাদের কথাটা মনে হলো না যে তোমার এই কুকীর্তিটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ঠিক কতটা খারাপ লাগবে? তখনই অঙ্গনা বলে, রঙ্গন তুই চুপ করবি, তোর বাবাকে আর এইভাবে অপমান করিস না, মানুষটাও তো কষ্ট পাচ্ছে নাকি। রঙ্গন তখন বলে, এই কথাগুলো বাবার আগে মনে রাখার দরকার ছিল যে বাবা কি অন্যায় করেছে। একটা কথা মনে রেখো মা, বাবা যেটা করেছে না সেটাকে চোর বলে, চোর। এর মধ্যেই তখনই আবির বলে, যাই হোক, যা হবার হয়ে গেছে, সমস্ত পুরনো কথা ভেবে আর কি কোনো লাভ আছে? নেই তো, তাহলে এগুলো আর ভেবে কি লাভ, যা হবার হয়ে গেছে। আশা করি কাকুমণি সব ভুলটা শুধরে নেবে। এর মধ্যেই দাদু তখন প্রশ্ন করে, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু আমাদের ঝুমুর কি করে এইটা বলে দিল যে পার্থই এই দলিলটা সরিয়েছিল? তখনই আবির বলে, দাদু এই কথাটাই আমি সবাইকে জানাতে চাই, আর এই কথাটা এবার সবাই জানবে। উনি হলো ঝুমুরের বাবা, ওনাকে আমি ঝাড়গ্রাম থেকে এখানে নিয়ে এসেছিলাম। এবারে বলুন আপনি যে আপনি কি কি জানেন। আর ঠিক তখন রনিতা বলে, আচ্ছা আবির, তুমি আমায় একটা কথা বলো, তুমি বলে দাও না সবটা, তাহলেই তো হয়। আবির তখন বলে, তুমি এটাই জানতে চাইছিলে তো যে ও ঝুমুর নাকি পেখম? ও পেখম। তখনই কাকিমণি বলে, পেখম? তোমার লজ্জা করে না? তুমি ভেক ধরেছিলে আমাদের বাড়িতে। আবির তখন বলে, কাকিমণি তুমি কিন্তু পেখমকে অপমান করছো, তোমার কিন্তু কোনো অধিকার নেই পেখমকে এইভাবে অপমান করার। কেন? ও দেখে ফেলেছিল বলে সত্যিটা? ও যদি সত্যিটা না দেখতো তাহলে আমরা কত বড় সমস্যার সম্মুখীনে পড়তাম বলো তো। এরপরে ঝুমুরের বাবা সবটা বলতে শুরু করেছে আর বলে, আমার মেয়ে এই কলকাতাতেই এসেছিল, কিন্তু তার একটা অ্যাক্সিডেন্ট হয়। হসপিটাল থেকে তার বডি নিয়ে আমি ফিরছিলাম, ডাক্তারবাবুরা একটা টেম্পোতে ওর বডিটাকে তুলে দিয়েছিল। এরপর হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। রাস্তার এক সাইডে আমি গাড়িটাকে দাঁড় করিয়ে এদিক ওদিক খুঁজতে থাকি যদি কিছু পাই। ঠিক তখনই পরে জানতে পেরেছি আর কি, ওই গুন্ডাটা যার নাম রানা রায় চৌধুরী, সে তার কয়েকটা গুন্ডাকে নিয়ে মাটি খুঁড়ে পেখমের বডিটাকে একেবারে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে। আর এটা দেখার পর তো আমি ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যদি ওই মুহূর্তে কিছু করতে যেতাম তাহলে ওই গুন্ডাগুলো আমাকেও শেষ করে দিত আর আমি এই মেয়েটাকেও বাঁচাতে পারতাম না। ওরা অনেক কষ্ট নিয়ে এসেছিল, ওদের সামনে আমার কিছুই নেই, আমাকে মেরে ফেলতো ওরা, সেই জন্যই আমি ওয়েট করছিলাম। এরপর যখন ওরা ওখান থেকে চলে যায় তখন আমি পেখম মাকে তাড়াতাড়ি করে ওখান থেকে তুলে নিয়ে আসি। দেখি ওর অবস্থা খুবই খারাপ, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে আর অবস্থা এতটাই খারাপ যে বডি পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি কোনো রকমের হাতের তালু পায়ের তলাটা ঘষে গরম করার চেষ্টা করি, কোনো রকমে সুস্থ হয়ে ওঠে। তখনই রনিতা বলে, ওকে পুলিশের কাছে নিয়ে যাননি কেন, বা ওকে হসপিটালে নিয়ে যাননি কেন? তাহলে তো ওকে একটা প্রোটেকশন দেওয়া যেত। তারপরেই ঝুমুরের বাবা বলে, সেই মুহূর্তে আমার কিছু মাথায় আসছিল না, আমার শুধু এটাই মনে হচ্ছিল ওকে যেখানেই নিয়ে যাই না কেন যদি ওই শয়তানটা জেনে যায়, সেই জন্যই আমি চেষ্টা করছিলাম যাতে কোনো রকমের কোনো কিছু করা যায়। তার মধ্যেই আমি ঝুমুরকে নিয়ে আমার মেয়ের বডিটা মাটির তলায় চাপা দিয়ে দিই, আর সেখান থেকে ঝুমুরকে নিয়ে মানে পেখমকে নিয়ে আমি চলে আসি আমাদের ঝাড়গ্রামে। ওকে আমি ঝুমুরের গল্প বলতে থাকি, ও আস্তে আস্তে নিজেকেই ঝুমুর ভাবতে শুরু করে দেয়। যেহেতু ও একটা মানসিক অশান্তিতে ছিল তাই ওর আগের কথা সেরকমভাবে মনে পড়তো না, আর আমিও ওর আসল পরিচয় জানতে পারতাম না, কি করব কি না করব বুঝে উঠতে পারতাম না, ওকে আমার কাছেই রেখে দিয়েছিলাম। রনিতা বলে, ও যে আমাকে বলছিল এসে এখানে যে ওর বাবা ড্রিঙ্ক করে, অত্যাচার করে, সে বিষয়ে আপনি কি বলবেন? তখনই পেখমের বাবা বলে, হ্যাঁ, আমার মেয়ে আসল ঝুমুর, সে না খুব ভালো ছিল জানেন, কিন্তু আমি এতটাই তখন নেশা করতাম যে আমার মেয়েটার দুঃখ কষ্ট কিছুই বুঝতে পারিনি। ও অনেক কষ্ট করে ইনকাম করে নিয়ে আসতো আর আমি সেই টাকাগুলো জোর করে নিয়ে মদ খেয়ে উড়িয়ে দিতাম। ও আমাকে অনেকবার বোঝাতো কিন্তু আমি বুঝতেই পারিনি। মেয়েটা যখন চলে গেছে তারপরে আমার উপলব্ধি হয়েছে। ও আমাদেরই পাশের গ্রামের পাশের বাড়ি এক মহিলা,
কলকাতায় কাজ দেবে বলে ওকে এখানে এনেছিল। আর তারপরে ওর জীবনে ওই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় আর কি। আমি বুঝতে পারি না কি করব কি না করব। অনেক কষ্ট করে আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। তারপরে তো ওর আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাচ্ছে। এরপরেই পেখম বলে, আসলে আমার তো আগে কিছু মনে ছিল না, কিন্তু যখন আমাকে ওই এনজিওতে পাঠানো হলো তারপর থেকেই কিছু অস্পষ্ট ছবি আমার চোখের সামনে চলে এসেছিল। আমি ভাবতাম এগুলো কি করে সম্ভব, আমার তো কিছু মনেই পড়তো না। কাকুমণির যে দলিলটা নিয়েছিল সেটা আমার বেশ মনে পড়ে গেছিল। তখনই আবির বলে, এত সব কিছুর শেষে একটাই কথা বলবো, আমার পেখম আমার কাছে ফিরে এসেছে। দাদু তখন বলে, সত্যি কথা, এরকম দৃশ্য ভগবান বোধহয় আর কাউকে না দেখাক, সেটাই ভালো হবে। জ্যান্ত মানুষকে কবর দিয়ে রানা রায়চৌধুরীও কিন্তু শান্তি পায়নি, সে উচিত শিক্ষা পেয়েছে। আর আপনাকে কি বলবো ঝুমুরের, আপনি যেভাবে পেখমকে নিজের কাছে রেখেছেন, ওর প্রাণ ফিরিয়ে দিয়েছেন, আপনি ভগবান ছাড়া আর কিচ্ছু নন। এরপরে দেখা যায় ঠাম্মি তখন বলে, সত্যি কথা, আমাদের পেখমের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে। এখন পেখম আর আবির দুজনে সুখে শান্তিতে সংসার করুক, এটাই আমরা চাই। স্বর্ণালীকে আবির বলতে থাকে, মা, তুমি তো পেখমকে কখনোই পছন্দ করনি। পেখম কিন্তু খুব ভালো মেয়ে, ওকে তুমি এইভাবে দূরে সরিয়ে দিও না, তুমি ওকে কাছে টেনে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোথাও যেন স্বর্ণালী কাছে টানতে পারেই না এই পেখমকে। অঙ্কিতা, সিঞ্জিনী এরা বলতে থাকে, আমরা কিন্তু আবারও ছোটদা ভাইয়ের ফুলসজ্জার ব্যবস্থা করব, কি বলো ঠাম্মি? ঠাম্মি তখন বলে, সেই তো, আর এবারে কিন্তু আমার একটা নাতি বা নাতনি, মানে নাতির ঘরে পুতি বা যাই হোক, আমাদের একটা বাচ্চা দরকার, আমাদের কিন্তু আর এরকমভাবে থাকলে হবে না। আর এই সমস্ত কথা শোনার পরে তো খুবই খুশি হয়ে যায়, লজ্জা পেয়ে যায় আবির আর পেখম। আর তার মধ্যেই সব বোনেরা মিলে, ভাইরা মিলে ফুলসজ্জার খাটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেখানে বসে রয়েছে পেখম। আবির এসে ঘরের দরজাটা বন্ধ করে বলে, তুমি তো আগেরবার ফুলসজ্জাতেও এতটা লজ্জা পাওনি যতটা এবারে পাচ্ছ পেখম। পেখম তখন বলে, আসলে আবির, আমি আগেরবারের বিয়েটাকে মন থেকে কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, কিন্তু এবারে আমি অনেক খুশি। আমি নিজের চোখে দেখেছি তুমি কিভাবে পেখমকে পাবে না জেনেও পেখমের জিনিসপত্রগুলোকে কতটা আগলে রেখেছো। আমি নিজের চোখে দেখেছি সবটা। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি আবির। আবির তখন পেখমকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি ছিলে না তো কি হয়েছে, আমি সবসময় ভাবতাম তুমি আমার কাছেই আছো, তুমি আমার সাথেই আছো, পাশেই আছো। আর তোমাকে এখন সত্যি পেয়ে আমি তো নিজেকে ধন্য বলে মনে করছি। ভগবান তোমার জন্য আরও অনেক অনেক ভালো কিছু রেখে দিক, এটাই চাই। আবির আর পেখম অনেক গল্প করতে থাকে, আর পেখম বলতে থাকে, সারাটা জীবন আমরা এভাবেই একসাথে থাকবো, তাই তো আবির? আবির তখন বলে, একদমই তাই। আর এখান থেকেই কিন্তু আবির আর পেখমের গল্পটা শেষ হলো। তো বধুয়াকে কে কে মিস করবে অবশ্যই কমেন্টসে জানাতে পারো।